প্রাক্তন স্বামী রাফির মুখোমুখি বসে আছে সম্পূর্ণা। প্রায় 2 বছর পর সম্পূর্ণা রাফিকে দেখল। বেশ শুকিয়ে গেছে আগের থেকে। মুখে আর আগের মতো সে পাগল করা হাসি লেগে নেই। সম্পূর্ণা এবার একটু নড়ে চড়ে বসে বলল, কিছু বলার হলে একটু তাড়াতাড়ি বলুন, আমার এত সময় নেই এখানে বসে বসে সময় নষ্ট করার মতো। রাফি এতক্ষণ সম্পূর্ণাকে দেখছিল। বেশ সুন্দর হয়েছে মেয়েটা আগের থেকে। গায়ের রং যেন ফিরে এসেছে। চোখ মুখ শক্ত করে বসে থাকা মেয়েটাকে দেখে সত্যিই তার নামের সাথে মিল খুঁজে যাচ্ছিল রাফি। তখনই সম্পূর্ণার মুখে এই কথা শুনে সে করুণ চোখে তাকিয়ে বলল, আমার সাথে কথা বলা তোমার কাছে সময় নষ্ট বলে মনে হচ্ছে সম্পূর্ণা? সম্পূর্ণা এবার আগের মতো চোখ মুখ কঠিন করে বলল, আমাকে এই নামে সম্বোধন করা আপনার আর আপনার মায়ের মুখে মানায় না রাফি। আপনাদের কাছে আমার অসম্পূর্ণ নামটাই ঠিক আছে। তা হঠাৎ করে কি মনে করে আমার কাছে? আপনার নতুন বউ রাগ করবে না জানলে? রাফি এবার বিব্রত হয়ে এদিক ওদিক তাকালো। সম্পূর্ণা তা দেখে সামনে রাখা জলের গ্লাসটা এগিয়ে দিয়ে বলল, এমন ভাব করছেন যেন আপনার নতুন বউ পালিয়ে গেছে। রাফি দ্রুত সামনে থাকা জলটা ঢকঢক করে খেয়ে শার্টের প্রথম বাটনটা খুলে মাথা নিচু করে বলল, সে সত্যি পালিয়ে গেছে তার পুরাতন প্রেমিকের সাথে, তাও আমার সাথে বিয়ে হওয়ার 1 মাস বাদ। সম্পূর্ণা কফির মগে চুমুক দিয়ে ছোট্ট করে বলল, ও। রাফি সম্পূর্ণার মুখে হালকা একটা তেজরা হাসি দেখে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আর একটা বার কি সুযোগ দেওয়া যায় না আমায় আর আমার মাকে? সম্পূর্ণা কিছুক্ষণ চুপ করে রাফির দিকে তাকিয়ে সশব্দে হেসে উঠল। হাসির তাড়নায় তার চোখের কোণে জল চিকচিক করে উঠল। তাও যেন তার হাসি থামছে না। রাফি এবার একটু রেগে বলল, আমি কোনো জোকস বলিনি সম্পূর্ণা, তোমায় যার কারণবশত তোমায় এভাবে হাসতে হবে। সম্পূর্ণা এবার নিজের হাসি থামিয়ে রাফির চোখে চোখ রেখে বলল, মজা তো আপনিই করছেন ওই রাফি, জীবনটা আপনার কাছে তো মজার জিনিস হয়, নইলে কি আর আপনি আর আপনার মা একটা অনাথ আশ্রম থেকে সুন্দরী শিক্ষিত সর্বগুণে সম্পূর্ণ বউ নিয়ে আসতেন ঘরে, যাতে করে আপনাদের পরে কোনো শ্বশুরবাড়ির ঝামেলায় না থাকে। তারপর কি করলেন? আপনি আর আপনার মা তার সাথে ঘরের সব কাজ করিয়ে নিতে লাগলেন, কাজের লোক ছাড়িয়ে। তারপর সারাদিন আপনি অফিস করে ঘরে ফেরার পর মায়ের কথা শুনে বউকে দিনের পর দিন নির্যাতন করতে লাগলেন। কোনোদিন তার সিগারেট দিয়ে হাত পুড়িয়ে দিলেন বা কখনো তাকে মেরে অজ্ঞান করে দিলেন। তারপরেও আপনাদের শান্তি হলো না রাফি। তার পেটের পরপর 2 সন্তানকে তার পেটেই খুন করলেন। কেন? না, তখন আপনার আর আপনার মায়ের মনে হলো এখন বাচ্চা হলে আপনাদের বিলাসিতায় আঁচড় পড়বে। আবার তারই কিছুদিন পর আপনাদের মনে হলো আপনাদের ঘরে একটা বাচ্চা চাই। তার প্রস্তুতিও শুরু করে দিলেন মা ছেলে মিলে। কিন্তু মেয়েটার কথা একবারও চিন্তা করলেন না। মেয়েটা পরপর তার 2 সন্তানকে হারিয়ে একটা কাঠপুতুলে পরিণত হয়েছিল তখন। মানসিক চাপে নিজেই নিজেকে আঘাত করে ফেলত সে রোজ। তাও তার শরীরের ক্ষতই মলম লাগাতে তো যেত না, আর মনের ক্ষত তো বাদ দিন। আপনারা জানতেন মেয়েটি অনাথ, তাকে মারুন আর কাটুন, তার কোথাও যাওয়ার জায়গা নেই। তাই সে আপনাদের কথা শুনতে বাধ্য হলো তাই মেয়েটি আবার কনসিভ করলো। সেই খবর শুনে আপনারা ছেলে মা মিলে কদিন তার খুব খাতির যত্ন করলেন। তারপর আবার শুরু করলেন সে আগের মতো নির্যাতন। তখন একবারও আপনাদের মনে হলো না মেয়েটা প্রেগনেন্ট। 7 মাস চলাকালীন মায়ের কথা তাকে পরপুরুষের সাথে ফোনে কথা বলায় সন্দেহ করে রাতে বেধড়ক মারলেন। তাতে যা হওয়ার হয়ে গেল, মেয়েটি সেই বাচ্চাটাও হারালো, আর তার সাথে হারালো সারা জীবনের মতো মা হওয়ার ক্ষমতা। আপনাদের তখন মনে হলো মেয়েটি আর কোনো কাজের নয়। তারপর কিছুটা থেমে সম্পূর্ণা আবার বলল, তখনও আমার চরিত্র নিয়ে কথা তুলে 2বার ভাবলেন না আপনারা, আমার সাথে জুড়ে দিলেন অসম্পূর্ণা ট্যাগটা। তারপরের দিনই আপনি আর আপনার মা আমার চোখের সামনে নতুন বউ ঘরে তুললেন, আর সেই দিনই বের করে দিলেন আমায় বাড়ি থেকে। একবারও ভাবলেন না এই অবস্থায় মেয়েটি কোথায় যাবে, কি করবে? এইটুকু বলেই সম্পূর্ণা থামল। না চাইতেও চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল তার। সেই ভয়ানক রাতের কথা মনে পড়লে এখনও সে ঘুমের মাঝে কেঁপে কেঁপে ওঠে। রাফিকে অনুতপ্ত চোখে নিচের দিকে তাকিয়ে থাকতে সম্পূর্ণা আবার বলল, আপনি আর আপনার মা মেয়েদেরকে কি মনে করুন বলুন তো? আপনাদের হাতের পুতুল নাকি বাচ্চা জন্ম দেওয়ার মেশিন? আর আপনি চান আমি ওই বাড়িতে আবার ফিরে যাই? ওটা আমার কাছে নরকের সমান রাফি। আগের জন্মে বোধহয় অনেক পাপ করেছিলাম জানেন রাফি, নইলে কি আর আপনাদের মতো সো কল্ড শ্বশুরবাড়ি পায়? আমারও এই শাস্তিটা পাওয়ার দরকার ছিল জানেন তো, কারণ আপনাদের চাপে পড়ে আমি মা হয়েও আমার দুইটা সন্তানকে খুন করেছি।
আমি সেই শাস্তি সারা জীবন ভোগ করতে রাজি। তবে আপনাদের মতো পশুর আস্থানায় আমি আর মরে গেলেও ফিরে যাব না। রাফি এতক্ষণ মাথা নিচু করে বসে থাকলেও এবার মাথা তুলে করুণ চোখে বলল, এভাবে বলো না সম্পূর্ণা, আমারও তো পুরোপুরি দোষ ছিল না বলো। আমি তো মায়ের কথায় ওইসব করতে বাধ্য হয়েছিলাম। যতই হোক আমি তোমায় ভালোবাসতাম। সম্পূর্ণা তার ছেলের হাসি হেসে বলল, ও প্লিজ, আপনি এটাকে আর যাই বলুন ভালোবাসা বলবেন না প্লিজ। ভালোবাসা কাকে বলে আপনি জানেন? ভালোবাসা সাধনার জিনিস। আর আপনি সাধক নন, আপনি খুনি। আপনার সাথে কথা বলতে আমার রুচিতে বাজছে এখন। আমি শুধু এখানে এটুকু দেখতে এসেছিলাম, এতগুলো জীবন নষ্ট করে আপনি কেমন আছেন। দেখা হয়ে গেছে, এবার চলি। আর আশা করছি ভবিষ্যতে আমায় আর ডিস্টার্ব করবেন না এভাবে। বলে সম্পূর্ণা ব্যাগ হাতে নিয়ে উঠে দাঁড়ালো। নিজের কফির বিলটা পে করে রাফির উদ্দেশ্যে বলল, ভালো থাকবেন। বলবো না, আপনাদের মতো খুনিদের ভালো থাকার অধিকার নেই। এটা অভিশাপ থেকে নয়, একটা মায়ের হাহাকার থেকে বলছি। চলি। সম্পূর্ণার যাওয়ার দিকে রাফি একদৃষ্টিতে তাকিয়ে রইল। একসময় যে মেয়েকে তার অসহায় নরম ভেবে প্রতিদিন আঘাত করত, সে এখন শক্ত মনের আত্মনির্ভরশীল নারী, যার কথার ধারের সামনে একটা কথা বলা যায় না। রাফিও পারেনি বলতে। চোখ বুজে সেও এবার নিজের শান্তি কামনা করলো। সম্পূর্ণ সে কফি হাউস থেকে বেরিয়ে আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে একটা মুচকি হাসি দিল। কে বলেছে সে মা হতে পারবে না? তার অধীনে থাকা সবকটা অনাথ আশ্রমের শত শত শিশুদের মা সে। তাদের মুখে মা ডাক শুনলে তার যেন পূর্বের অর্ধেক ক্ষত মুছে যায়। তাই তারা প্রমাণ করায় সে সত্যিই সম্পূর্ণা। আর যাদের চোখে সে বাচ্চা জন্ম না দেওয়ার জন্য অসম্পূর্ণ হয়েছে, তাদের কাছে সে তথাকথিত অসম্পূর্ণাই থাক, এতেও যেন তার বিশাল প্রাপ্তি।